السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে এনজিওদের নাক গলানোর বিষয়টি অনেক দিন থেকে আলোচিত। এরই যেমন সত্য, তেমনি বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষিতে, বিশেষ বাংলাদেশের প্রেক্ষিতে নয়, ঐতিহাসিকভাবে এই উপমহাদেশে বিভিন্ন সময় এনজিওরা বিভিন্নভাবে নাক গলিয়েছে, কাজ করেছে, রাজনীতির প্রসঙ্গে তারা অনেক ক্ষেত্রেই ভূমিকা রেখেছে। এই জাতীয় বিষয়টি বিশ্বব্যাপী একটি প্রাসঙ্গিক আলোচনা কিন্তু আছে। সাম্প্রতিক সময়ে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রসঙ্গ আসছে। এর মধ্যে বাংলাদেশে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ উন্নত করার জন্য, রাজনৈতিক গুণগত মান বৃদ্ধি করার জন্য তাদের $29 মিলিয়ন খরচ করা হয়েছে রাষ্ট্রের তহবিল থেকে। এবং এটি এমন জায়গায় খরচ করা হয়েছে, এমন একটি ফার্মের মাধ্যমে, প্রতিষ্ঠানের মাধ্যমে, যে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দুইজন ব্যক্তি সেখানে আছেন এবং তাদের নিজস্ব তাদের সম্পদের উন্নয়ন, ব্যবসার উন্নয়ন এর মধ্য দিয়ে হয়েছে। বিষয়টি এভাবেই তিনি প্রকাশ করেছেন সংক্ষিপ্তভাবে। তা আমরা এর মধ্যে যেটা জেনেছি যে বাংলাদেশে আমেরিকার যে পলিটিক্যাল এজেন্ডা অথবা আমেরিকার পক্ষ থেকে যে রাজনৈতিক ব্যয়গুলো সংস্কারের জন্য অথবা বাংলাদেশের রাজনীতিকে সহযোগিতা করার জন্য, গণতন্ত্রকে সহযোগিতা করার জন্য তাদের পক্ষ থেকে যে হেল্প, এটা সাধারণত তারা এনজিওর মাধ্যমে করে থাকে। এর মধ্যে ইউএসএইড, যেটি বাংলাদেশে বিভিন্ন প্রজেক্ট, তারা বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকার রাজনীতিতে কন্ট্রিবিউশন বা ভূমিকা রাখার জন্য তারা এই ইউএসএইড এর মাধ্যমে মূলত কাজগুলো করে থাকে। বিভিন্ন এনজিও, বেসরকারি সংস্থা এই প্রজেক্টগুলো নিয়ে থাকে এবং পেছন থেকে তারা এই ফান্ডিংটা করে। তো আমরা দেখছি যে বাংলাদেশে 350 কোটি টাকা তারা খরচ করেছে এবং মিস্টার ট্রাম্প সেখানে উষ্মা প্রকাশ করেছেন। তো বিষয়টি বেশ আলোচনার জন্য দিয়েছে। একদিকে এই আলোচনাটি মোটা দাগে যে এভাবে তারা বাংলাদেশের রাজনীতিকে সহযোগিতার নামে এইভাবে খরচ করবে, ব্যাপারটা কেমন দাঁড়ায়। আসলে আবার কেউ কেউ এটাকে ব্যাখ্যা করছেন যে বাংলাদেশের সরকার পরিবর্তনে এই টাকাটি ব্যয় হয়েছে। আবার ভিন্ন ডাইমেনশনে একটি কথা এভাবে আসে যে তাহলে কি পৃথিবীর দেশে দেশে তারা যে রাজনীতিকে নিয়ে নাক গলায়, এর পিছনে তারা যে খরচ করে, কথাটি সত্য? কথা অনেকভাবে আসে। আমেরিকা যদি কোনো দেশে টাকা খরচ করে, নিঃসন্দেহে প্রতিটা পেনে, পাই টু পাই, তারা হিসাব করেই খরচটি করে। অনেক সূক্ষ্ম হিসাব, ক্যালকুলেশন তাদের আছে। এটাকে চেক দেওয়ার জন্য অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে। এটার সাথে আমেরিকান ডিপ স্টেট যেখানে জড়িত, যেখানে তাদের পুরো রাষ্ট্রযন্ত্র জড়িত, সেখানে এটা এই মনে করার কোনো কারণ নাই যে টাকা দিয়ে দিলাম, দুইজন ব্যক্তি খরচ করে ফেললাম। ব্যাপারটা কিন্তু এরকম নয়। নিঃসন্দেহে এর পিছনে তাদের রাষ্ট্রের সমস্ত যে এস্টাবলিশমেন্ট গুলো আছে সংশ্লিষ্ট, এগুলো এখানে ভূমিকা পালন করে। তাহলে মিস্টার ট্রাম্প যেভাবে কথাটা বলে ফেললেন যে টাকাটা কি তাহলে গচ্ছা গেল, আসলে এর মধ্যে যে তথ্যটি আমরা পেয়েছি, তথ্যটি আমরা অফিসিয়ালি, যেহেতু একজন ইউএস প্রেসিডেন্ট বলেছেন, এবার আমরা সঠিক ধরে নিতে পারি তারা এই পরিমাণ টাকা খরচ করেছেন। এবং এই টাকা তারা খরচ করতে গিয়ে টাকাটা ঠিকভাবে খরচ হয়নি, এই বলাটা তাদের রাষ্ট্রের ব্যর্থতা হবে আমরা মনে করি। সুতরাং এটা তাদের নিজস্ব বিষয়। এর মধ্যে যে খবরটা বেরিয়েছে যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ডিআই, একটি প্রতিষ্ঠান,
এটা বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপের বিভিন্ন প্রজেক্ট তারা এর মধ্যে বাস্তবায়ন করেছে, বিভিন্ন ফার্মকে দিয়ে অনেকগুলো সভা সেমিনার অনেক কিছু করেছে বাংলাদেশে। হতে পারে। তো এক্ষেত্রে ইউএসএইড এর যে মিস্টার লুবাইন মাসুম, তিনি বড় কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন এখানে। তার মানে তিনি একটি বড় বেতন নিয়েছেন, এবং তাদের বিভিন্ন আহ, সংস্থার সাথে জড়িত ব্যক্তিবর্গ এখানে কাজ করেছেন, তারাও নিচ্ছে, বেতন নিয়েছেন মোটা দাগে, এবং তাদের বেতনগুলো তো সেই ডলারেই হয়েছে। আর এর সাথে সুবিধাভোগী শ্রেণীর কিছু লোকজন নিঃসন্দেহে সেই সুযোগটা হয়তো নিয়েছেন। কিন্তু কথা হচ্ছে, এই যে প্র্যাকটিসটা দীর্ঘদিন ধরে আমরা এই কথাগুলো কিন্তু বলে আসছি, যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো তৃতীয় বিশ্বের দেশগুলোর রাজনীতি নিয়ে কিভাবে নাক গলায়। এনজি নিয়ে আমরা বলে আসছি যে এনজিও গুলো সেবার আড়ালে যে রাজনীতিকে নিয়ন্ত্রণ করা এবং রাজনীতির গুণগত মান পরিবর্তনের নামে সেখান থেকে ইসলামকে বিতাড়িত করা, অথবা রাষ্ট্রযন্ত্রের দায়িত্বে যারা থাকেন তাদের মাধ্যমে এখানে তাদের সুনির্দিষ্ট অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করা, এই কাজগুলো সাম্রাজ্যবাদী শক্তিগুলো করে থাকে। এই কথাটি কিন্তু আমরা বলে এসেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের দেশে দেশে স্বৈরতন্ত্র এবং সেনা শাসনকে মূলত এই সাম্রাজ্যবাদী শক্তিগুলোই উস্কে দিয়েছে। তারা এনজিও এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এই সমস্ত স্বৈরাচারকে সহযোগিতা করেছে, ফান্ডিং করেছে। তারা এক্ষেত্রে যুক্তি দেখিয়েছে। যুক্তিগুলো ছিল এমন যে যারা নতুন এইসব নতুন রাষ্ট্রগুলো, যারা নতুন স্বাধীন হয়েছে, এই রাষ্ট্রগুলো দেশ ঠিকভাবে পরিচালনা করতে পারবে না, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবে না, সেখানে সংঘাত লেগে আছে বিভিন্ন পারস্পরিক স্বার্থবিরোধী গোষ্ঠীগুলো। সুতরাং তাদেরকে সহযোগিতা করার জন্য আসলে এটা দরকার, এবং সেই পুনর্গঠনে এনজিও গুলো ভূমিকা রাখবে। এটি হচ্ছে সহজ যুক্তি। আর সেই এনজিও গুলোকে তারা ফান্ডিং করে থাকে, এবং সেই এনজিও গুলো সুনির্দিষ্ট জায়গায় সরকারকে অনেক ক্ষেত্রে তোয়াক্কা করে না, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে। এই কথাগুলো কিন্তু আমরা বলে এসেছি। তো ফলে দেখা যাচ্ছে যে তাদের বক্তব্য এটা আছে যে বাজার ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান এগুলোকে বিকাশ করতে হবে, আর বিকাশ করার জন্য এনজিও লাগবে। এই জায়গায় তারা স্বৈর শাসনকে টিকিয়ে রেখে অনুদান পাঠাতো, এবং এখনো এই কাজটি তারা করছে। বিভিন্ন দেশে রাজতন্ত্রকে তারা টিকিয়ে রেখেছে, তারা স্বৈরাচারী সরকারগুলোকে তারা টিকিয়ে রেখেছে। এবং আমরা মনে করি বাংলাদেশে যে দীর্ঘ 16-17 বছর ধরে যে স্বৈরাচার এখানে শিকড় গেড়ে বসেছিল, এদের পিছনেও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর আসলে প্রত্যক্ষ সহযোগিতা ছিল। এখন তারা যে কথাই বলে, এর মাধ্যমে তারা তাদের খবরদারি করতো, এবং তাদের নিজেদের স্বার্থ তারা নিশ্চিত করত। এবং তাদের স্বার্থে যখন কখনো সমস্যা আসতো, তখন সেই ক্ষেত্রে তারা ভিন্ন কিছু করার চেষ্টা করতো। পৃথিবীর দেশে দেশে যত স্বৈরাচারী এবং একনায়ক গুলো ছিল এবং এখনো আছে, কোনো না কোনো ভাবে এদের টিকিয়ে থাকার পিছনে এই সাম্রাজ্যবাদী গোষ্ঠীগুলোর হাত আছে। আর যখন তাদের স্বার্থের বিরুদ্ধে চলে যায়, তখন তারা এদেরকে ফেলে দেওয়ার চেষ্টা করে। অনেক ক্ষেত্রে সফল হয়, আবার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়। আমরা দেখেছি জায়গায়, সিরিয়ার কথা বলি, ইরাকের কথা বলি, অনেক জায়গায় তারা এই কাজগুলো করেছে। আফ্রিকার দেশে দেশে তারা এই কাজগুলো করেছে। এবং আমরা বলে এসেছি দীর্ঘদিন ধরে, তারা বিবদমান গোষ্ঠীগুলোর মধ্যে এক পক্ষকে অস্ত্র দেয়, আরেক পক্ষকে ব্যান্ডেজ দেয়, ঔষধ দেয়, এবং দুই পক্ষকেই তারা জিয়ে রাখে, সংঘাতটা জিয়ে রাখার জন্য। এবং সেই জায়গায় সরকারকেও তারা সেইভাবে কখনো প্রোটেকশন দেয়, কখনো তারা আঘাত করে। এই কাজগুলো তাদের গেমের অংশ। এবং তারা যে ভদ্র ভাষায় বলুক না কেন, পলিটিক্যাল ল্যান্ডস্কেপের কথাই বলুক, যাই বলুক, ব্যাপার কিন্তু এরকমই। 2017 সালে মিস্টার ট্রাম্প যে সমস্ত এনজিও গর্ভপাতকে প্রমোট করে আমেরিকাতে, আহ, তারা যাতে বিদেশে কোনো এনজিও কে ফান্ডিং করতে না পারে, কারণ এরা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে সে একই এজেন্ডায় বাস্তবায়ন করে, এবং তাদেরকে তিনি ব্যান করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন। তা ডানপন্থী সমস্ত গোষ্ঠীগুলো এটাকে সাধুবাদ জানিয়েছে, যে গর্ভপাত আমরা চাই না, বা এটার বিরুদ্ধে আমরা বলে থাকি। এবং আমেরিকাতেও যারা বিশ্বাসী জনগোষ্ঠী আছে অথবা খ্রিস্টান জনগোষ্ঠী আছে,
অনেকেই কিন্তু গর্ভপাতের বিরুদ্ধে বলে থাকেন। তো সেক্ষেত্রে তিনি 2017 সালে যে কাজটি করেছেন, সে সমস্ত এনজিওকে ব্যান করে দিয়েছেন, যারা পৃথিবীর বিভিন্ন দেশে এনজিও গুলোকে ফান্ডিং করে আর নিজেরা গর্ভপাতকে উৎসাহিত করে। এবং একই সাথে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে আমেরিকা বেরিয়ে যাবে এই ঘোষণা তিনি 2017 সালে দিয়েছিলেন। তো আমরা দেখেছি যে সেখানে সিবিডি নামে একটি এনজিও, সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটা আমেরিকান একটি এনজিও, সেই এনজিও আইনি অধিকারের নামে, অর্থাৎ এই যে তথ্য পাওয়ার অধিকার আছে, এই জন্য তারা কি করেছে যে কোন সূত্রে অথবা কি কি ধরনের আলোচনার প্রেক্ষিতে তখনকার ট্রাম্প সরকার প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল, সে সময় টেলিফোন কল, মিটিং গুলার প্রসিডিংস, পারস্পরিক অনানুষ্ঠানিক আলোচনা, বিভিন্ন গ্রুপের সাথে আলোচনা, তাদের বক্তব্য সবগুলোর অফিসিয়াল রেকর্ড তারা চেয়েছে, যেগুলো দিয়ে তারা দেখতে চায় কেন ট্রাম্প প্রশাসন সেই মুহূর্তে জলবায়ু চুক্তি থেকে দেশকে বেরিয়ে আনার সিদ্ধান্তটা নিয়েছিলেন। তো এই ধরনের অনেক এনজিও তখন কাজ করেছে। এবারও মিস্টার ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে 2025-এ এসে তিনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা দিয়েছেন যেসব এনজিও ইউএসএ থেকে ফান্ড নেয়, পৃথিবীর বিভিন্ন দেশে ফান্ড নেয়, সেসব, বিশেষ করে রাজনীতিতে যারা কাজ করে, এবং আমরা দেখেছি বেশিরভাগই বড় বড় ফান্ডিং গুলো কিন্তু রাজনীতি সংস্কার করা বা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকতা দেয়া, সহযোগিতা করা, ভোট কেন্দ্রে যাতে ভোটাররা বেশি আসে এ ধরনের সহযোগিতা করা, অর্থাৎ এই নামে তারা কিন্তু এই টাকাগুলো, তারা অর্থগুলো দিয়েছে। কিন্তু আলটিমেটলি ব্যবহার করেছে বিভিন্ন এনজিও, এবং ব্যবহার করতে গিয়ে তাদের সুনির্দিষ্ট এজেন্ডা ছিল। তো সেটা হচ্ছে তাদের সুবিধা মতো তাদের নিজেদের কিছু লোকজনকে আবার এখানে কনসালটেন্সি দিয়েছে। রাষ্ট্রের ফান্ড থেকে টাকাটা এখানে যাচ্ছে বটে, আবার কনসালটেন্সির নামে তাদের নিজেদের কিছু লোক আবার এখানে বেনিফিটেড হতো। তো মিস্টার ট্রাম্প এবার সেটা বন্ধ করে দিলেন। তিনি বললেন যে যে বিশেষ করে রাজনীতিতে কাজ করে এই ধরনের যত ফান্ডিং আছে ওগুলো বন্ধ করে দেওয়া হলো। এর মধ্যে ইউএসএইড এর ব্যাপকভাবে বাংলাদেশেও যত কর্মসূচি আছে অধিকাংশ কর্মসূচিতে ফান্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই সমস্ত কর্মসূচির সাথে কিছু কিছু জায়গায় চলমান প্রজেক্ট আছে, কিছু কিছু জায়গায় ল্যাব আছে, অনেক কিছু আছে, কিছু কিছু জায়গায় সরাসরি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি আওতায় সেখানে কাজ চলছে, সব ফান্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। তো শুধু রোহিঙ্গা ইস্যু কেন্দ্রিক কিছু ফান্ডিং এর কথা বলা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে এগুলো থাকবে। তো এখন বিষয় হচ্ছে যে আমরা যে জায়গাটাতে এখানে অ্যালার্মড বা কনসার্ন, সেটা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলোতে তারা এভাবে যে নাক গলায়, এবং এটা শুধু আমেরিকানরা না, পাশাপাশি ইউরোপিয়ানরাও কিন্তু এই কাজটা করে থাকে। বড় ভলিউমে আমেরিকানদের ভলিউমটা বড়, ইউরোপিয়ানদের ভলিউমটা সেই তুলনায় হয়তো ছোট। তো এবার আমরা দেখছি যে ক্যালকুলেশন গুলো একটু ভিন্নধর্মী কিছু হচ্ছে, যেগুলো নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া আমরা দিয়েছি। মিস্টার ট্রাম্প আগের বারও যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন একটা প্রতিক্রিয়া দিয়েছি আমরা, এবারও যখন প্রেসিডেন্ট হন সেই প্রতিক্রিয়াটা আমরা দিয়েছি, এবং আমরা প্রত্যক্ষ করেছি যে আসলে সেই বিষয়গুলো অনেক ক্ষেত্রেই আমরা মিল পাচ্ছি। তো এখন এখানে আমরা যেটা বলতে চাই, আমেরিকা না বুঝে অথবা কোনো হিসাব ছাড়া দুইজন ব্যক্তির একটা প্রতিষ্ঠানে এতগুলো টাকা দিয়ে দিয়েছে, ব্যাপার কোনোভাবেই এটা ছিল না। অবশ্যই সুনির্দিষ্ট এজেন্ডার ভিত্তিতে তারা এই টাকাগুলো দিয়েছে এবং সেই টাকাগুলো খরচ করা হয়েছে। এখন হয়তো মিস্টার ট্রাম্প পছন্দ করছেন না, সেটা ভিন্ন জিনিস হতে পারে, এবং তার সেই পলিসির কারণে হয়তো তিনি সেটা বন্ধ করে দিচ্ছেন। তবে আমরা যেটা সতর্ক করতে চাই আমাদের রাজনীতিবিদদেরকে, এনজিওদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, বাংলাদেশের রাজনীতি নিয়ে নাক গলাবেন না, ইসলামকে নিয়ে নাক গলাবেন না, এবং রাজনীতিবিদ যারা আছেন তারা কোনো না কোনো ভাবে এইসব প্রজেক্টের সাথে যদি ইনভলভ থাকে তাদেরকেও বলতে চাই, আপনারাও এই দেশের রাজনীতি নিয়ে নাক গলানোর সুযোগ বিদেশিদেরকে করে দিবেন না, এবং যারা সুযোগ পেলেই ইসলাম নিয়ে কথা বলেন তাদেরকে সেই সুযোগ দিবেন না। এবার সংবিধান সংস্কারের কথাটা বলে শেষ করছি। হাসিনা সরকারের সব খারাপ লাগে, সব বাদ দিয়েছেন, আমরা ওয়েলকাম জানিয়েছি। সে যে বাদ দিয়েছিল আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, সেই কথাটা কেন ফিরিয়ে আনেন নাই সংস্কার প্রস্তাবে? দুঃখজনক বিষয়। সুতরাং আমরা এই জায়গাগুলো থেকে
শিক্ষা নিতে চাই, জাতিকেও বলতে চাই যে আপনারা চোখ কান খোলা রাখুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।